আকাশটা আস্তে আস্তে কালো রং ধারণ করতে শুরু করেছে। কাঁচা রাস্তা দিয়ে খসখস শব্দ করে একটা লোক হেঁটে এই চন্দ্রহাটি গ্রামে প্রবেশ করলো। দেখে খুবই সাধারণ লোক বলেই মনে হচ্ছে তাকে। গায়ে একটা ময়লা জামা আর পরনে ধুতি। সময়টা আজ থেকে প্রায় 60 থেকে 70 বছর আগের, তাই গ্রামের লোকজন ধুতি পাঞ্জাবি ছাড়া আর কিছুই চিনত না। লোকটা হেঁটে একটা জায়গায় এসে থেমে দাঁড়ালো। অবশেষে এই গ্রামে ঢুকতে পারলাম। এবার আমি আমার খেল দেখাবো। অনেক পুরনো হিসাব বাকি আছে। উল্টো দিক থেকে একটা লোক হেঁটে আসছিল। সে যেন কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো। কে কে গো ওখানে? কে তুমি? আমাকে চিনতে পারছিস না নিতাই? এই এই কে রে? তুই আমার নাম জানলি কি করে? আমি গুনো রে। কিরে, মনে পড়লো কিছু? হ্যাঁ, বললেই হলো। ওই হাড়ে বজ্জাত লোকটাকে আমি ভালো করেই চিনি। তুই এসে ওর নাম নিবি আর আমি বিশ্বাস করে নেবো নাকি? হ্যাঁ, এই এই তুই কে বলতো? তুই কি ওর লোক নাকি? নিতাইয়ের কথা শেষ হওয়া মাত্রই ওই লোকটার চোখ দুটো যেন জ্বলে উঠল। বাতাসে শোনা গেল নিতাইয়ের আর্তনাদ। এই হিমরাতে সেই আওয়াজ যেন হাওয়ায় ভেসে ছড়িয়ে পড়ল গ্রামের চারিপাশে। রাতজাগা পাখিরা ডাকাডাকি শুরু করলো, যেন তারাও কোনো অশুভ শক্তিকে দেখতে পেয়ে খুবই ভয় পেয়েছে। পরের দিন সকালে বুড়ো বটতলায় লোকজন জড়ো হয়েছে। তারা দেখল নিতাইয়ের মৃতদেহটা পড়ে আছে মাটিতে। তার ঠিক পাশেই তার হাতের লণ্ঠনটাও ভেঙে পড়ে আছে। নিতাইয়ের চোখ দুটো দেখে সবাই যেন ভয়ে কেঁপে উঠল। সাংঘাতিকভাবে চোখ দুটো যেন উল্টে গেছে তার। গায়ের মাংস কে যেন খাবলে খেয়েছে। এত নৃশংসভাবে নিতাইকে কে মারল, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়ালো সবার মনের মধ্যে। নিতাইকে এভাবে কে খুন করলো বলো তো? লোকটার তো কারোর সাথে ঝগড়া বা শত্রুতা কিছুই ছিল না। কে জানে বাবা, হঠাৎই অঘটন কেন যে ঘটলো গ্রামে, কে জানে। বিশুদা, মোড়লকে ব্যাপারটা জানানো উচিত, বুঝলে? তোমরা দেহটা শর্টকারের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি চাই দেখি মোড়লকে গিয়ে খবরটা আগে দিই। এই বলে লোকটা সেখান থেকে চলে গেল। বাকিরা তখন নিতাইয়ের দেহটা শ্মশানে নিয়ে যাবে বলে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। সন্ধে হচ্ছে আস্তে আস্তে। মোড়ল একা বাড়ির উঠোনে বসে একটা বিড়ি ধরিয়ে সেটা টেনে চলেছে মনের সুখে। হঠাৎ সামনের ওই ঝোপের মধ্যে কাকে যেন চলাচল করতে দেখল সে। সঙ্গে সঙ্গে হাতের বিড়িটা ফেলে লণ্ঠনটা তুলে ধরে সে ওই ছায়াটাকে দেখার চেষ্টা করল। এই কে রে? কে ওখানে? তার এই কথার কোনো জবাবই মিলল না। এই কোন হতভাগা রে? উফ, গ্রামে আবার কি চোর ডাকাতের উপদ্রব শুরু হলো নাকি? এই কে কে আছিস ওখানে? বেরিয়ে আয়, বেরিয়ে আমার সামনে এসে দাঁড়া দেখি। মোড়ল এবার আলোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর শিকারীর মতো দৃষ্টি নিয়ে এক নজরে তাকিয়ে থাকলো ওই ঝোপের দিকে। হঠাৎ কাদের যেন পায়ের খসমস আওয়াজ ভেসে এলো তার কানে। সে মুখ ফিরিয়ে দেখল একটা লোকের দল তার দিকেই হেঁটে আসছে। সবার হাতেই একটা করে মশাল। দেখে পাশের গ্রামের লোক বলেই মনে হলো মোড়লের। সে আবারও ঝোপটার দিকে তার নজর ফেরালো, কিন্তু আশ্চর্য, কাউকেই সে আর দেখতে পেল না। নমস্কার মোড়ল মশাই, আমরা আসলে পাশের গ্রাম
হরিপুর থেকে আসছি আর কি। মোড়ল একটু অবাক হলো। পাশের গ্রামের লোক আজ সন্ধেবেলায় হঠাৎ তার কাছে এসে হাজির হলো কেন? বিষয়টা একদমই তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। তা কি ব্যাপার হে? হঠাৎ এই লোকজন নিয়ে আমার কাছে এই ভর সন্ধেবেলায় এসে হাজির হলে যে বাপু? না না কর্তা, আসলে গ্রাম থেকে ওই দুপুরবেলায় বেরিয়েছিলাম। এতটা পথ হেঁটে আসতে আসতে অনেকটা সন্ধে হয়ে গেল। কিছু কিছু মনে করবেন না কর্তা মশাই, আসলে আসলে একটা কাণ্ড ঘটে গেছে, তাই তাই সবাই আপনার কাছে আসতে বাধ্য হলাম। ব্যাপারটা আপনাকে জানানো উচিত বলে মনে করলাম আমরা, তাই তাই এলাম আর কি। বুঝেছি। তা এবার বেশি আমতা না করে বলেই ফেলো কি হয়েছে। এই আসলে কর্তা হয়েছে কি, গতকাল আমাদের গ্রামে একটা লোক মারা গিয়েছিল ওই হৃদরোগে আক্রান্ত হয়ে। তা আমরা সবাই মরা নিয়ে শ্মশানের দিকেই যাচ্ছিলাম। রাত যতই বাড়ছিল ঠান্ডাটা ততই বাড়ছিল। ঠান্ডার চোটে সবারই হাড় কেঁপে যাচ্ছিল তখন। আমরা সকলেই ঠিক করলাম মরাটা নামিয়ে একটু চা খেয়ে আসবো। সবাই তাই করলাম, শুধু নগেনটাকে বসিয়ে রেখেছিলাম মরাটা পাহারা দেওয়ার জন্য। কথাটা শেষ করে লোকটা একবার যেন ঢোক গিলল। কে জানতো কর্তা এমন কিছু একটা হবে। যখন আমরা মরার কাছে ফিরে এলাম তখন দেখলাম নগেন ঘাড় ভেঙে পড়ে আছে মাটিতে, মুখ দিয়ে কাঁচা রক্ত বেরোচ্ছে তার। আর সব থেকে ভয়ানক ব্যাপার, মরাটা তার জায়গায় ছিল না, কে যেন সেটাকে গুম করে নিয়ে গেছে। এটা শুনে মোড়ল চোখ কপালে তুলে বলল, হ্যাঁ, বলো কি হে? এ তো ভয়ানক কাণ্ড। মোরা নিজের জায়গায় নেই, আবার আবার ওই বেচারা লোকটা ঘাড় ভেঙে পড়ে আছে। না 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 না, আমি কেমন যেন একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। মোড়লের কথায় ঘাড় নেড়ে লোকটা বলল, একদম ঠিক বলেছেন কর্তা। সারা রাত অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু মরাটাকে কোনো মতেই খুঁজে পেলাম না আমরা। তবে ভোর রাতে যখন আমরা গ্রামে ফিরছিলাম তখনই আমাদের মধ্যে একজন নাকি ওই মরাটাকে আপনাদের গ্রামের দিকে যেতে দেখেছিল। কি? এটা কি করে সম্ভব? মরা মানুষ জ্যান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ কর্তা, এটা তো আমিও ভাবছি। তবে এখন কি করা যায় সেটাই বুঝতে পারছি না। আমাদের ভুলের জন্যে যদি আপনাদের গ্রামে কোনো বিপদ ঘটে যায় সেটাই ভাবছি এখন। মোড়ল কিছু একটা ভেবে লোকটাকে বলল, না না, এ খুবই গম্ভীর একটা বিষয়। তোমরা ব্যাপারখানা খুলে বলে ভালোই করলে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোমরা এখন আসতে পারো। ঠিক আছে কর্তা মশাই, সাবধানে থাকবেন। আমরা এখন চলি তাহলে। এই বলে লোকগুলো সেই জায়গা ছেড়ে আস্তে আস্তে চলে গেল। মোড়ল আবারও তার বাড়ির উঠোনে বসে একটা বিড়ি ধরিয়ে ঝোপে দেখা সেই অবয়বটার কথা চিন্তা করতে লাগলো। সকালে নিতাইয়ের লাশ, সন্ধেবেলার সেই অবয়ব, আর এখন আবার পাশের গ্রামের লোকের বলা সেই কথাগুলো, সব মিলিয়ে যে একটা জটিল ভয়ানক কোনো কাণ্ড ঘটছে এই গ্রামে, তা সে যেন খুব সহজেই বুঝতে পারল। হঠাৎ কাউকে যেন আসতে দেখে মোড়ল একটু নড়ে চড়ে বসল। কে কে তুমি? এখানে কেন এসেছো? কি চাও হে? লোকটা মৃদু স্বরে তাকে জবাব দিয়ে বলল, আজ্ঞে কর্তা, আমি অনেক দূর থেকে আসছি আর কি। আমি গরিব দুঃখী মানুষ, গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে কাজের সন্ধান করছি আর কি। আজ বহুদিন হলো কোনো কাজ পাচ্ছি না, পেটে দুটো দানা পর্যন্ত যায়নি। আপনি দয়া করে আমাকে যদি কোনো কাজ দিতেন তাহলে বড়ই উপকার হতো আমার। এমনিতে মোড়ল খুবই দয়ালু
আর ভালো মনের মানুষ, কিন্তু সে যেন এবার একটু বিরক্ত হলো। একে গ্রামে একটার পর একটা অঘটন ঘটে চলেছে, তার উপর এই উটকো লোকটা আবার সন্ধেবেলায় এসে হাজির হয়েছে তার কাছে। দেখো বাপু, এই মুহূর্তে আমি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারছি না। তুমি এখন আসতে পারো। আমি এখন একটু ব্যস্ত আছি। কর্তা, কর্তা দয়া করুন, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনি যা বলবেন আমি তাই করতেই রাজি। শুধু একটা কাজ হলেই হলো। লোকটার এ কথা শুনে মোড়লের মনটা যেন একটু নরম হলো, তাই লোকটার কথাটা সে আর ফেলতে পারল না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আমি তোমাকে কাজ দিচ্ছি। তবে হ্যাঁ, আমি তোমাকে শুধু দুবেলার খাবার আর মাসে 3 টাকার বেশি দিতে পারবো না বাপু। দেখো, যদি রাজি থাকো তো বলো। আমি রাজি আছি কর্তা, আপনি কোনো চিন্তা করবেন নি, আপনার সব কাজ আমি করে দেব। আমার টাকা পয়সা ও সব কিছু লাগবে না। লোকটার কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগলো তার। তোমাকে কিন্তু বাড়ির সব কাজকর্ম করতে হবে। হ্যাঁ কর্তা, হ্যাঁ, আপনি চিন্তা করবেন নি, আমি সব কাজ করে দেব আপনার। ঠিক আছে, তবে যাও দেখি, আমার রাত্রিভোজের বন্দোবস্ত করো গিয়ে। ঠিক আছে কর্তা, আজকে আপনাকে এত সুস্বাদু খাবার খাওয়াবো আপনি সারা জীবন বলতে পারবেননি। এই বলে লোকটা হেঁটে চলে গেল ঘরের দিকে। মোড়ল আবারও তার বিড়িতে টান দিল, তারপর আবারও একইভাবে সেই ঝোপের দিকে চেয়ে বসে রইল। কি ব্যাপার, মোড়ল আজ বাইরে বসে নেই? রোজই তো বসে থাকে আমার সাথে আড্ডা জমাবে বলে। কি ব্যাপার দেখি তো একবার। লোকটা রোজই এই রাতের বেলায় মোড়লের সাথে আড্ডা দিতে আসে, মাঝে মাঝে মোড়লের বাড়িতেও থেকে যায়। তবে আজ মোড়লকে দেখতে না পেয়ে সে নিজেই ঘরের মধ্যে ঢুকল। ঘরে ঢুকেই সে যেন কিছু একটা দেখে ভয়ে কাঠ হয়ে গেল। ওটা ওটা কি ছিল? এরপর লোকটা পড়ি কি মরি করে দৌড়ে বেরোলো সেই জায়গা ছেড়ে। চিন্তা নেই, উনি ঠিক আছেন। ভয়ের কারণে জ্ঞান হারিয়েছেন। এখন গায়ে একটু জ্বর আছে, আমি যা করার করে দিয়েছি। কদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন উনি। এবার আমি চলি। বদ্যিমশাই এ কথা বলে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে কজন লোক জমায়েত হলো গোপাল খুড়োর বাড়ির সামনে। গোপাল খুড়ো তার কুঠি থেকে বেরিয়ে এসে দাঁড়ালো, তারপর বলল, কি হয়েছে? তোরা এভাবে হঠাৎ ভিড় করেছিস কেন আমার বাড়ির সামনে? গোপাল কাকা, এই তোমাকে কি বলি আর, কাল থেকে গ্রামে যে কি কি ঘটে গেছে। এরপর গোপাল খুড়োকে সবাই সব কিছু খুলে বলল। সব শুনে গোপাল খুড়ো বলল, ও, এই গ্রামে কোনো কালো ছায়ার আগমন ঘটেছে। কোনো কারণবশত সে এই গ্রামের মানুষকে সহ্য করতে পারছে না, তাই এসব কাণ্ড ঘটাচ্ছে। তা এর সমাধান কি করে হবে গোপাল কাকা? সব কিছুরই সমাধান হয় রে বাপ, শুধু দরকার সঠিক সময়ের। এখন তোরা যে যার কাজে যা। তবে গ্রামে যেই লোকটা ঢুকেছে
ওই বেটাকে দেখলেই একটু চোখে চোখে রাখবি। দেখবি বেটা কি করছে আর কোথায় যাচ্ছে। সব সন্দেহ তো আমার ওই লোকটার ওপরেই হচ্ছে। আমিও দেখছি কি করা যায়, তবে আজ রাতেই যা হবার হবে। এখন এখন তোরা যা। এরপর সবাই যে যার মতো সেখান থেকে চলে গেল। খুড়োর কানে কথাটা গেছে মানে আজ রাতেই সব সমস্যার সমাধান হবে, তা খুব ভালো করেই বুঝল সবাই। রাত হয়েছে, আকাশে গোল সাদা চাঁদ উঠেছে। লোকজন যে যার বাড়ি ফিরছে। ভানু জেলের বাড়ির আশপাশটা যেন ঝিম মেরে আছে। হঠাৎ রক্ত জল করা একটা আর্তনাদ ভেসে এলো ভানু জেলের বাড়ির ভেতর থেকে। লোকজন সতর্ক থাকায় দৌড়ে জমায়েত হলো সেখানে। বাড়ির ভিতর থেকে অনবরত ভয়ানক চিৎকার ভেসে আসতে থাকলো। সবাই অনেকবার চেষ্টা করলো বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার, কিন্তু কিছুতেই তারা দরজাটা ভাঙতেই পারল না। এরই মধ্যে গোপাল খুড়ো এসে হাজির হলো সবার মাঝে। সবাই শান্ত হও, সরে যাও, সরে যাও দরজার কাছ থেকে। তার কথায় সবাই দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। গোপাল খুড়ো বীর করে কি সব যেন বলল, তারপরেই খুলে গেল ভানু জেলের বাড়ির দরজাটা। ভিতর থেকে বেরিয়ে এলো সেই লোকটা। তবে তার মুখটা দেখে সবাই যেন ভয়ে কাঁটা হয়ে গেল। খোঁচা খোঁচা দাঁতের পাশে লেগে আছে কাঁচা রক্ত আর মাংস। চোখ দুটো জল জল করছে। লোকটা ঠিক গোপাল খুড়োর সামনে এসে দাঁড়ালো। কিরে গোপাল, আমাকে ডাকলি কেন? বেশ তো ওই ভানুটার ঘাড় মোটকে। ওসব বাজে কথা তুই তোর কাছেই রাখ। এখন নিজের পরিচয় দে। বল, কে তুই আর এই গ্রামে কি করে ঢুকলি? আমি গুনো রে, তোদের সবার চেনা গুনো চোর। কিরে, মনে পড়লো কি চুরি করতাম বলে তোরা সবাই মিলে আমাকে এই গ্রাম ছাড়া করেছিলি? আমি অনেকবার একটা শেষ সুযোগের ভিক্ষে চেয়েছিলাম সবার কাছে। ওই মোড়লটার হাতে পায়ে পর্যন্ত ধরেছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমি ওই নদীর পাশের জঙ্গলে গিয়ে থাকছিলাম কষ্টে শিষ্টে, যাতে আমি ছদ্মবেশে এই গ্রামে ঢুকতে পারি। এবার আমার হাত থেকে কেউ বাঁচবে না। একজনকে মেরে আমি নিজের গায়ের জ্বালা মেটাবো। সবাই এসব শুনে এবার সব ঘটনা যেন এক এক করে মিলিয়ে ফেলতে পারল। ওই মোড়লটাকে তো সেদিনই জমের কাছে পাঠিয়ে দিচ্ছিলাম। ওই বেটা ছেঁচোরটা ঠিক সময় এসে পড়লো বলে আমি ওই বুড়ো মোড়লটাকে আধমরা করে রেখে পালালাম। দাঁড়া বেটা, তোর ঘাড়খানা আগে মটকাবো এবার। তোর জন্যই ওই বুড়োটা সেদিন বেঁচে গেল আমার হাত থেকে। বেশ শাস্তি পেয়েছিস, তাও তোর শিক্ষা হয়নি দেখছি। এই গ্রামে থেকে তুই কোনো ভালো কাজ তো করিসনি। লোকের বাড়ি চুরি করে বেড়াতিস, আর কেউ বাধা দিতে এলে তাকে খুন আর একটাও নেই এই গ্রামে। তাই গ্রামের লোক বাধ্য হয়ে তোকে তাড়িয়েছিল সেদিন। তবে তোর মৃত্যুর জন্যে এই গ্রামের লোক দায়ী নয়। এবার যা, যতক্ষণ না তোদেরকে আমি শেষ করছি ততক্ষণ আমি কোথাও যাব না। তবে রে বেটা। গোপাল খুড়ো চোখ বুজে কোনো মন্ত্র পাঠ করতে শুরু করলো, আর তারপরেই ওই প্রেত যেন থমকে দাঁড়ালো। ওরে ওরে, বন্ধ কর, বন্ধ কর এই মন্ত্র পড়া, বন্ধ কর।
আমি যে শেষ হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর গায়ে আগুন দাও সবাই। গোপাল খুড়োর কথা মতো সবাই যা পারল তাই ছুড়ে দিল ওই প্রেতের গায়ে, মশাল, লণ্ঠন, হ্যারিকেন ইত্যাদি। ওই প্রেত দাও দাও করে জ্বলতে শুরু করলো। দমকা একটা হাওয়ার দাপট যেন সবার দেহ স্পর্শ করে চলে গেল, আর জ্বলন্ত দেহটা ঝপ করে পড়ল মাটির ওপর। আবারও একটা নতুন সকাল হলো এই চন্দ্রহাটি গ্রামে। পাখিদের কিচিরমিচির আর লোকজনের দৈনন্দিন জীবন আবারও স্বাভাবিক হয়ে উঠল। মোড়লের শরীরের অবস্থা এখন উন্নতির দিকে। সবাই গতকাল রাতের ঘটনাটা খুলে বলেছে তাকে। সব শুনে সে যেন একটু মূর্ছা গেছে। এসবের জন্যে সে নিজেই দায়ী। সেদিন হয়তো লোকটাকে একটা সুযোগ দিলে আজ এই দিনটা দেখতে হতো না গ্রামবাসীদের। এটাই ভেবে সে আকাশের দিকে চেয়ে রইল এক দৃষ্টে। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।